সময় কারোর জন্য থেমে থাকে না। মেঘলা চলে গেছে আজ 2 দিন। মহুয়ার হাতের ঘড়িটার দিকে তাকালো, সময় দেখে নিল। আর 5 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিবে। মহুয়া 2-1 বার জানালা দিয়ে বাহিরে তাকালো, মনে মনে বলে উঠল, আপনি তো আছেন, একবার বলেন যেও না। বুকে সব না বলা যন্ত্রণাগুলো চাপা দিয়ে ছুটল নিজের গন্তব্যে। চোখে ভিজে উঠতে চাইলে চোখ বন্ধ করে রাখলো। কি হবে সামনে কিছু জানে না মহুয়া। সে ছুটছে নিজের বাড়িতে, মামা বাড়ি। মামা মামি কি ওকে দেখে জড়িয়ে ধরবে নাকি তাড়িয়ে দিবে? তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? বাড়ি থেকে সবাইকে বলে বের হলেও কেউ থাকতে বলেনি ছোঁয়াও না। শুধু বলল সাবধানে থেকো, খুব জলদি দেখা হবে। মহুয়া শুধু মুচকে হাসলো। এটাই হয়তো শেষ দেখা। সে আর কখনো এখানে আসবে না, তাদের মুখোমুখি হবে না। আমেনা বেগম যখন বলল, মহুয়া জোরপূর্বক তাকিয়ে হেসেছিল। ভেতরে মনে হচ্ছিল কেউ আগুন ধরিয়ে দিয়েছে। 3 ঘন্টা পর গাড়ি থেকে নেমে রিকশায় উঠে গেল। মনে হাজারো ভয় নিয়ে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। বাড়ির সামনে এসে মহুয়া বাড়ির দিকে তাকিয়ে আছে। বাড়ির আশেপাশে কেমন আগাছার ভরে গেছে। মহুয়া 1 পা এগিয়ে যাচ্ছে আর বুকের ভেতর কাঁপছে। দরজার সামনে টোকা মারলেও কয়েকবার। অনেক সময় চলে গেল। খট করে দরজা খুলে বেরিয়ে আসলো মহুয়ার মামি। মহুয়া মামিকে দেখেই ভয়ে মাথা নিচু করে নিল। বৃদ্ধা মহিলা মহুয়াকে দেখে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, মহুয়া। মহুয়া ভয়ে চুপসে গেছে। মহুয়া রে, তুই এতদিন পর কই থাইকা আইলি? মামি। মহুয়া আর কিছু বলার আগেই মহুয়ার মামি ওকে শক্ত করে জড়িয়ে ধরল। মহুয়া থমকে গেল কিছু সময়ের জন্য। কখনো সেই মহিলা ভালোভাবে ওর হাতটাও ধরেনি, আজ ওকে জড়িয়ে ধরে আছে। এটাও বিশ্বাস করতে হবে। মহুয়া কি স্বপ্ন দেখছে? মহিলা মহুয়াকে ছেড়ে টেনে ঘরে নিয়ে গেল। মহুয়াকে বসিয়ে পানি এনে দিল। মহুয়া মাথা নিচু করে বলল, মামি, আমি আগে ফ্রেশ হয়ে আসি। গরম পানি করে দিব? না না, প্রয়োজন নেই মামি। তাহলে ফ্রেশ হয়ে আয়। মহুয়া আশেপাশে তাকিয়ে বলল, মামি, মামা, ভাই বোন ওরা কই? মামি আঁচলে মুখ গুজে চোখের পানি মুছে বলে উঠল, তুই আগে গোসল করে খেয়ে দে, একটু ঘুমা, তারপর তোর সাথে অনেক গল্প করব। মহুয়া বারবার অবাক হচ্ছে মামির আচরণে। কি হয়েছে? এটা তো মহুয়ার সেই মামি নয়। এতটা চেঞ্জ কিভাবে হলো? মাথায় এত এত প্রশ্ন নিয়ে নিজেই সে ছোট্ট ঘরটার দিকে যেতে নিলে ওর মামি ওকে আটকে ঘরের সবচেয়ে সুন্দর রুমটা ওকে দিল। মহুয়া রুমটার দিকে তাকিয়ে ভাবল, কত শখ ছিল একদিন এই রুমে ঘুমানোর। কখনো আশেপাশেও আসতে দিত না মিম। আর আজ এই রুম মামি আমাকেই দিয়ে দিল। কিছু তো একটা হয়েছে, না হলে মামি এতটা পাল্টে যেত না। বাকিরা সবাই কোথায়? অফিস থেকে বাসায় আসতেই রায়হান সাহেব মেঘলাকে ডাকলো। মেঘলা ফ্রেশ হয়ে এসে রায়হান সাহেবের পাশে বসলো। অফিসের ঝামেলা, তাই ঠিকভাবে সময় পাচ্ছি না। রায়হান সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে উঠল। মেঘলা কিছু না বলে উঠে নিজের রুমের দিকে চলে গেল। রায়হান সাহেব তাকিয়ে রইল মেঘলার যাওয়ার দিকে। মেঘলা রুমে এসে দরজা বন্ধ করে কফির মগ হাতে নিয়ে বারান্দায় চলে গেল। আজ 2 দিন শ্রাবণ একবারও কল দেয়নি। ওর কি একবারও মেঘলার কথা মনে পড়েনি? মেঘলা কি শ্রাবণের মনে একটুও জায়গা করতে পারেনি? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মেঘলার চোখের পানি মুছে মোবাইলে হাত নিয়ে মহুয়াকে কল দিল। মোবাইল বন্ধ। আজ মহুয়া চলে যাওয়ার কথা, মেয়েটা চলে গেছে। মামা মামি কি ওকে বাসায় জায়গা দিয়েছে? মেঘলা চুপচাপ বসলো। খুব টেনশন হচ্ছে মেয়েটার জন্য। মেঘলা বসে হেলান দিয়ে আকাশের তারা গুনতে শুরু করলো। ছোট্ট থেকেই মেঘলার এটা অভ্যাস। যখন সে ভীষণ চিন্তিত থাকে তখন আকাশের তারা গুনতে শুরু করে। দূর থেকে একজোড়া চোখ তাকিয়ে আছে মেঘলার বারান্দার দিকে। মেঘলা কি তা জানে? জানে না। প্রতি রাতে শ্রাবণ অফিস থেকে ফেরার পথে তাকিয়ে থাকে মেঘলার বারান্দার দিকে। একবার চোখে দেখা দেখে চলে যায় নিজের বাড়িতে। মহুয়া ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারল না। রুম থেকে বের হয়ে পুরো বাড়ি একবার ঘুরে দেখল। 1 বছরে বাড়িটা কতটা পাল্টে গেছে।
মামির রুমে উকি দিয়ে দেখলো মামি জায়নামাজে বসে আছে। মহুয়া হাসলো, এই প্রথম মামিকে জায়নামাজে দেখলো। চলে যেতে নিলে উনি ডাকলেন। মহুয়া রুমে গিয়ে চুপচাপ বসলো। কোথায় ছিলি এতদিন মহুয়া? কেমন আছিস? আলহামদুলিল্লাহ মামি, ভালো। কোথায় ছিলি বললি না? আচ্ছা, যখন তোর মন চায় বলিস। মামা আর তোর মামা আর পৃথিবীতে নেই। তুই পালিয়ে যাওয়ার পর ছেলেপক্ষ 5 লাখ টাকা দাবি করে। 1 টাকাও কম দিবে না, 1 টাকাও কম নিবে না। তোর মামা তো 5 লাখ এনে খরচ করে ফেলেছিল। তখন হাতেও টাকা ছিল না। বাধ্য হয়ে তোর জায়গায় মিমকে বিয়ে দিয়ে দেয়। অন্যের সন্তানের জীবন নষ্ট করতে গিয়ে আল্লাহ আমাকে বুঝিয়ে দিল। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। মেয়ের টেনশনে সারাদিন চুপচাপ হয়ে গেল তোর মামা। ঠিক তখনই 2 ছেলে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলো। কয়েকদিন আমাদের সাথেই ছিল, তারপর ওদের বউ নিজেদের সাথে নিয়ে শহরে চলে গেল। আমাদের আর খোঁজ খবর নেয়নি। প্রথম 1-2বার কল দিয়ে খোঁজ নিলেও একসময় একদম যোগাযোগ বন্ধ করে দিল। মিম একদিন কান্নাকাটি করে পালিয়ে আসলো আমাদের বাড়ি। প্রতি রাতে মার খাইতে খাইতে আমার মাইয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওরা পাওয়ারফুল লোক, পুলিশ নিয়ে এসে ওরা নিয়ে গেল। 60 বছরের আধা বুড়ো স্বামী। আমার মেয়েটার বয়স তো 18 হয় নাই। মেয়ের টেনশনে তোর মামা স্ট্রোক করে ঘুমেই আমাদের ছেড়ে চলে গেলেন। 2 ছেলে আসলো, কিন্তু বউরা পরের মেয়ে। তারা আসলেই কি না আসলেই কি। মেয়েটাও বাবার শেষ মুখ দেখতে পারল না। ওরা আর আসতে দেয়নি, কোনো যোগাযোগ রাখেনি। শেষ করে মহুয়ার দিকে তাকালো। মহুয়ার চোখ জলে ভরে উঠল। উনি চোখের জল মুছে মহুয়ার দিকে তাকিয়ে বলল, এগুলান আমাদের পাপের শাস্তি রে মহুয়া। অনেক অন্যায় করেছি তোর সাথে, কোন মুখে ক্ষমা চাইব? আমাদের ঘরের লক্ষ্মী বের হয়ে যেতেই সুন্দর গুছানো সংসারটা ভেঙে গেল। মহুয়া আর এক মুহূর্তও বসল না, বের হয়ে রুমে চলে গেল। কেমন যেন সবকিছুর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। ওই দিন না পালালে মিমের জীবন সবার জীবন এমন হতো না। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মহুয়া বাহিরে বের হতেই অবাক হলো। চোখ কচলে আবার তাকালো। মেঘলা হেসে এসে মহুয়াকে জড়িয়ে ধরলো, সাথে ছোঁয়া। মহুয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওদের ফ্রেশ হতে দিয়ে মহুয়া আসলো রান্নাঘরে। ওর মামি বারবার নিষেধ করলো। মহুয়া ওনাকে বের করে দিয়ে নিজের সকালের নাস্তা তৈরি করে ওদের আগে খাবার দিল। মেহু, তোদের বাড়িটা খুব সুন্দর। তোমাদের বাড়ির এক কোণা হবে। এভাবে বলো না, সুন্দর ভীষণ। ছোট হলেও মেঘলা চুপচাপ খাচ্ছে। তোমাকে বারবার কল দিয়ে বন্ধ পাচ্ছিলাম, খুব টেনশন হচ্ছিল। মহুয়ার মামির দিকে তাকিয়ে চুপ করে গেল। ওর টেনশন ছিল মহুয়াকে বের করে দিলে নাকি মারধর করলো, হয়তো মোবাইল নিয়ে আটকে রেখেছে। অনেক কিছু ভেবেই ছোঁয়াকে কল দিয়ে চলে আসলো। মহুয়াকে ভীষণ আপন মনে হয়। মহুয়া তো ভীষণ খুশি ওদের পেয়ে, সাথে মামিও। মামিকে এতটা ভালো আচরণ করতে দেখে ছোঁয়া বলে উঠল, কি ব্যাপার, এত ভালো ভালো কিভাবে? রাতে সব বলবো। মেঘলা ছোঁয়া এসেছে 2 দিন মামি ওদের অনেক আপন করে নিয়েছে, নিজের মেয়ের মতো আদর যত্ন করেছে। মেঘলা বলল খুব জলদি ওরা মিমের শ্বশুর বাড়ি যাবে, কিন্তু তার আগে একটা জায়গায় যেতে হবে আজ। মিমের ঝামেলা শেষ করবে বলে কথা দিল। 3 জন মিলে রেডি হয়ে বের হলো। মেঘলা মহুয়াকে একটা কালো শাড়ি পরিয়ে দিল। সাজগোজ ছাড়াই ভীষণ সুন্দর লাগছে নিজেকে। নিজের গন্তব্যে এসে মেঘলা মহুয়াকে নিয়ে ঢুকলো। প্রায় রুমগুলো অন্ধকার। এখানে তো চুপ, এখন কোনো কথা হবে না। মহুয়াকে একটা রুমে নিয়ে গেল। লাইট জ্বালাতেই নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকতে কাউকে দেখে বুক ক্ষণিকের জন্য কেঁপে উঠল। পলাশ। রুমের লাইটের আলো পেয়ে পিটপিট করে তাকালো পলাশ। চোখের সামনে মহুয়াকে দেখে প্রথম চিনতে পারেনি। কে উনি? ওনার পরিচয় অনেক কয়টা, বলবো? তার থেকে ভালো এখন শুধু দেখে যাও। পলাশ মহুয়াকে দেখে শুয়া থেকে উঠে বসে তাকিয়ে থাকে। দাঁড়িয়ে মহুয়াকে ছুটে আসলে মহুয়া কয়েক পা পিছিয়ে যায়। মহুয়ার রুম থেকে বের হয়ে যেতে নিলে মেঘলা হাত ধরে বলে ওঠে, বাকি সবার শাস্তি আমি দিয়েছি, কাউকে ছাড় দেইনি, কিন্তু এই বিশ্বাসঘাতকের শাস্তি তুমি নিজে দেবে।
মহুয়া ভুলে গেলে হবে না, সে তোমার সাথে অন্যায় করতে না চাইলেও হাজারো মেয়ের স্বপ্ন ইজ্জত শেষ করেছে, ওদের নরকে ঠেলে দিয়েছে। মহুয়া পেছন ফিরে পলাশের দিকে তাকালো। চুল বড় বড়, দাড়ি মুখ ভর্তি হয়ে গেছে, পরনের কাপড় ছিঁড়া। কেউ দেখলে পাগল ছাড়া কিছুই বলবে না। মহুয়া শক্ত চোখে তাকিয়ে বলে উঠল, ওর খাবার বন্ধ করে দাও। প্রতি সপ্তাহে একটা রুটি আর 1 গ্লাস পানি দেবে, এভাবে যতদিন বাসে। খাবারের যন্ত্রণার চেয়ে পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আমি মনে করি কিছুতেই নেই। পলাশ আজ ছটফট করল না। হয়তো নিজের ভুলগুলো আজ চোখে পড়েছে। এখান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াতেই ছোঁয়া বলে উঠল, শহরে যেহেতু এসেছি, চলো একটু শপিং করাই যায়। মেঘলাও না করল না। মহুয়ার মন খারাপ, ইচ্ছে না থাকলেও ও ওদের সাথেই গেল। শপিং মলের সামনে গিয়ে থমকে গেল সবাই। মেঘলা মাস্ক নিয়ে মুখ ঢেকে নিল, আর মহুয়া চুলগুলো সামনে এনে কেটে পড়তে চাইল, তবু ওদের দেখেই ফেলল নির্জন। আরে আমার দেখো কি ভাগ্য, 2 ভাবি আর সাথে বউ। আহনাব ভ্রুকুচকে তাকাতেই নির্জন হেসে বলল, বোন আর কি, তুই ভাবি আর ওনাদের বোনের সাথে দেখা হয়ে গেল। চোখে কম দেখলে আমার কাছে আয়, চশমা দিয়ে দিব। ওটা ওনাদের বোন নয়, আমাদের বোন। নির্জন মুখ ভেঙচি কাটল। শ্রাবণ হেসে বলল, দিন দিন পুলিশে গিয়ে নিজের মধ্যে মেয়ালি সব ভাব নিয়ে নিচ্ছিস। তোমরা দুজন আমার পিছু না নিয়ে দৌড়ে নিজের বউদের ধরাও। আহনাব ছোঁয়াকে ডাক দিতেই ছোঁয়া থেমে গেল। মহুয়া মেঘলা চলে গেল ভেতরে। ওরা কেনাকাটা শেষ করে বের হলো। আহনাব বা শ্রাবণ কেউ ওদের সাথে কথা বলল না, ডাকও দিল না। নির্জন এসে টুকটাক ফাজলামো করলো। ছোঁয়া ওদের বিদায় জানিয়ে মেঘলা মহুয়ার সামনে গাড়িতে উঠে গেল। রাগে দুঃখে মেঘলার চোখ দিয়ে পানি পড়ছে। খুব সুন্দর করে সেই জল আড়াল করে নিল মেঘলা। মহুয়া চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে আছে। একবারও তাকালো না আহনাব। তাহলে কি সব ক্ষণিকের ভালো লাগা ছিল? বিয়ে করে নিচ্ছে পুরুষ মানুষ হয়তো এমনি। মনে মনে কত কথা ভেবে নিল মহুয়া। বাড়ি এসে ও তেমন কথা বলল না কেউ। ছোঁয়া বুঝতে পারছে মহুয়া মেঘলার মুখ এমন ভার কেন। মামি সবাইকে ডেকে গেল, কিন্তু কেউ আর নামলো না খেতে। রাতে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে গেল মহুয়া। মেঘলার ঘুম আসছে না। রুম থেকে বের হয়ে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখল। মামির রুমে উকি দিয়ে দেখে উনি জেগে আছে। মেঘলা হেসে বলল, মামি কি করছেন? মামি একটা অ্যালবাম বন্ধ করে পড়ল। আসো মেঘলা। মেঘলা ভেতরে গিয়ে টুকটাক কথা শুরু করলো। দুজন কয়েকদিন বেশ মিশে গেছে। মামি বলল, চলো তোমাকে এই বাড়ির সবার ছবি দেখাই। এই অ্যালবাম অনেক পুরনো, মহুয়া কখনো দেখেনি। এটাতে ওর আব্বু আম্মুর ছবি আছে। কেন দেখনি কখনো? আমি এটা কখনো বের করিনি। আজকাল প্রায় বের করা হয়। একা একা থাকি, মন খারাপ হলে ছবিগুলো দেখি আর নিজের পাপের জন্য মাপ চাই। মেঘলা আগ্রহ নিয়ে অ্যালবাম হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করলো। অনেক পুরনো ছবি চোখে পড়ল। আস্তে আস্তে অ্যালবামের মাঝ পৃষ্ঠাগুলোতে এসে চোখ আটকে গেল। মেঘলা পাগলের মতো একের পর এক পৃষ্ঠা পাল্টাতেই শুরু করলো। মামির দিকে তাকিয়ে বলল, এই বাচ্চা মেয়েটা কে? আর পাশের মহিলা পুরুষটি কে? মামি কাঁপা কাঁপা হাতে হাত বুলিয়ে বলল, এটা মহুয়ার বড় বোন ছিল, আর ওনারা ওর আব্বু আম্মু। একটা অ্যাক্সিডেন্টে বড় বোন মাহি আর ওর আব্বু আম্মুরা মারা যায়। এই কথা শুনেই ওর মা ওই 3 দিনের দিন ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে যায়। মহুয়া একদম এতিম হয়ে যায়। তখন আমি ওকে বুকে আগলে নিই। মেঘলা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, একদম চুপ হয়ে গেল। অথচ শরীর কাঁপছে, ঠোঁট চোখ কাঁপছে। কাঁপা কাঁপা পায়ে রুম ছেড়ে নিজের রুমে চলে আসলো। মহুয়া গভীর ঘুমে মেঘলা গিয়ে ওর পাশে বসে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা হাত মহুয়ার মাথায় রেখে বলে উঠল, সেই পিচ্চি বোনটা আজ এত বড় হয়ে গেছে। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল মহুয়ার গালে। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ঠিকানার ভালো করে দেখে নিল মেঘলা। বাড়ি থেকে তো বেশ বড় লোক দেখেই মনে হচ্ছে। শুধু মনটা ছোট। চলো যাওয়া যাক। ছোঁয়া থেমে বলে উঠল,
বাই চান্স মহুয়াকে দেখে ওই লোক চিনে ফেললো, তারপর কি হবে? কিছু হবে না, শুধু নিজের মুখ বন্ধ রাখ। আর মহুয়া, মাস্ক পরে নাও। আগে ওই লোকের কথা মাথায় আসলে বোরকা পরে আসতাম, যদি চিনে ফেলে। চিনে ফেললে কি কি কাজে রেখে জোর করে বিয়ে দিয়ে দিবে নাকি? এই শেষ বয়সে দুই পাশে দুই সুন্দরী বউ, বাহ বাহ, বুড়ার তো ত্রাণ কপাল। ছোঁয়ার কথা শুনে মহুয়া রেগে তাকালো। পর মুহূর্তে সবাই আবার একসাথে হেসে উঠল। দারোয়ান প্রথমে ওদের ঢুকতে দিতে চায়নি। মিমের কাজিন বলে অনেক বুঝিয়ে শুনিয়ে ঢুকলো। বিশাল বড় বাড়ি, দুই পাশে কি সুন্দর ফুলের বাগান, মাঝে বাড়িতে প্রবেশ করার রাস্তা। মহুয়া সুন্দরী, তুই তো এই বাড়িতে রানী হয়ে থাকতি রে, কি সুন্দর। ছোঁয়া, তোমাদের বাড়িটা এটার থেকেও বেশি সুন্দর। কচু, এত সুন্দর ফুল বাগান তো নেই। এক পাশে ফুল বাগান আর এখানে দুই পাশে। ঠিক আছে ছোঁয়া, দেখি এই বাড়িতে আর একটা সুগার ডেডি পাই কিনা। পেলে তোকে আজকে এই বাড়ির রানী বানিয়ে নিয়ে যাব। ছি ভাবি। হি, তুমি তো বাড়ি দেখে আফসোস করতেছো। ছোঁয়া মুখ ঢেকে অন্যদিকে তাকিয়ে বলল, কিউট হ্যান্ডসাম ছেলে থাকলে নিষেধ করতাম না। তাহলে আমার দেবরের কি হবে শুনি? দেবর? ছাড় এখন সব কিছু, নিজেদের কাজ শেষ করি আগে। বাড়ির মেইন দরজা খোলা। তিনজন একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করতেই একটা প্লেট এসে পড়ল মহুয়ার কপালে। ব্যথায় আহ বলে কপাল চেপে ধরল মহুয়া। ছোঁয়া মেঘলার অবাক হয়ে সামনে তাকালো। বাড়ির সব লোক ওদের দিকে তাকিয়ে আছে। কাজের লোকটা ভয়ে কাঁপছে। মেঘলা এসে মহুয়ার কপাল দেখল, অনেকটা কেটে গেছে। রাগে সামনে তাকিয়ে কিছু বলার আগেই একজন মধ্যবয়স্ক লোক বলে উঠল, মেয়েটাকে সোফায় বসিয়ে কপালে পানি দাও। মিম দৌড়ে ওদের সামনে এসে বলল, সোফায় বসুন, আমি পানি নিয়ে আসছি। মহুয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মিমের দিকে। মুখ থেকে সব কথা যেন হারিয়ে ফেলেছে। মিমের শরীরে দামি শাড়ি গহনা, মুখে কালচে অসংখ্য দাগ, ঠোঁটের নিচে রক্ত জমাট বেঁধে আছে। দামি শাড়ি গহনা কি সুখ আনতে পারে? টাকা পয়সা কি মনের শান্তি আনতে পারে? এই বিশাল বড় বাড়ি কি জীবন আনন্দ দিতে পারে? মিম দৌড়ে পানি এনে দিতে চাইলে মহুয়া থামিয়ে বলল, আমি ঠিক আছি। কণ্ঠ শুনে মিমের হাত থেকে গ্লাস নিচে পড়ে গেল। এতক্ষণ কষ্টে আটকে রাখা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। এটা কি করলেন আপনি? অন্যের জিনিস ভাঙতে তো গায়ে লাগবে না। জানেন এই গ্লাসটার দাম কত? আপনার মতো 10টা মেয়েকে বিক্রি করলেও একটা গ্লাসের দাম আসবে না। মেঘলা টেবিলে বসে ফুঁসতে ফুঁসতে রেগে কথাগুলো বলা ছেলেটার দিকে তাকালো। এইগুলো কেমন আচরণ? মেঘলা চুপ করে পরিস্থিতি বুঝতে চাইল। আসলে এতক্ষণ এখানেও হচ্ছিল কি? কে প্লেট ছুঁড়ে মারলো? মাহিন, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। বাইরের মানুষের সামনে এগুলো কেমন আচরণ? প্লিজ আপনি চুপ থাকুন। আর আপনার বউকে বলে দিবেন আমার সামনে যেন কখনোই না আসে। এই মহিলার হাতে রান্না আমি খাবো ভাবলে কিভাবে দাদু? উনি হাজার চেষ্টা করলেও আমার মায়ের জায়গা নিতে পারবে না। মধ্যবয়স্ক লোকটা বলে উঠল, আপনারা কে? আমরা মিমের কাজিন। লোকটা হঠাৎ রেগে গেল। এদের ভেতরে আসার জায়গা কে দিয়েছে? দারোয়ান কোথায়? আসতে দা ভাই, আমরা শুধু একটু দেখা করতেই চলে যাব। মিম ভয়ে লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, আমি কি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। মিম কিছু জানে না, আমরা ওর সাথে যোগাযোগ না করে এসেছি। কেন? আমার বোনকে আমি দেখতে আসতে পারি না? তুমি কে? আমি মিমের বোন। পালিয়ে যাও মেয়েটা। মহুয়া চুপ করে রইল। যত সব ছোট লোকের কাজ কারবার। মহুয়া দাঁড়িয়ে মিমের হাত ধরে বলে উঠল, আজ এই মুহূর্তে আমি নিজের সাথে মিমকে নিয়ে যাচ্ছি, পারলে কেউ আটকিয়ে দেখাক। লোকটা রেগে মহুয়ার হাত থেকে মিমের হাত ছাড়ানোর জন্য হাত বাড়াতেই মেঘলার লোকটার হাত শক্ত করে ধরে ফেলল। মাহি বসে বসে তাদের ড্রামা দেখছে। উপর থেকে একটা মেয়ে চিৎকার চেঁচামেচি করে নামছে আর মিমের নাম নিয়ে গালি দিচ্ছে। ঠিকভাবে কথা বলো, তোমার আম্মু হয়।
লোকটা দারোয়ানকে কল দিয়ে বলল জলদি এদের বের করে দিতে। মেঘলা ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে দেখালো, সাথে সাথেই লোকটা চুপ হয়ে গেল। আমি একজন সিআইডি অফিসার, বেশি বাড়াবাড়ি করলে। লোকটার মেয়ে রেগে বলে উঠল। ছোঁয়া মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনার ড্রেস আপ নিয়ে আলোচনা চলছে? মহুয়া মিমের হাত ধরে বাড়ি থেকে বের হওয়ার সময় মাহিন ছেলেটার পেছন থেকে ডাক দিল, মাস্কটা খুলুন। মহুয়া ভ্রু কুঁচকে তাকাতেই ছেলেটা নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে একটার ভেতর থেকে একটা ছবি বের করে মহুয়ার সামনে রেখে বলল, এটা আপনি? মহুয়া অবাক হয়ে বলল, আপনার মানিব্যাগে এই ছবি? আপনার? মহুয়া রেগে ছবিটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলল। মাহিন হেসে বলে উঠল, আর ও আছে। মাস্ক খুলতে বলেছিলাম, না হয় এখান থেকে এই মহিলা যাবে না। আপনি বের হতে পারেন না? দেখা যাক কে বের হয় আর কে হয় না। ছোঁয়া মেঘলা বের হয়ে এসে বলল, চলো। আপনারা সবাই বের হন, শুধু এই মেয়েটা থাকবে। মেঘলা ছেলেটার দিকে ভালো করে তাকালো। বয়স কত হবে? 25। মিমের থেকেও বড়। আর এই ছেলে মা নাকি 17 বছরের একটা বাচ্চা মেয়ে। টাকা থাকলে সবই সম্ভব। কি আজব, আরেক ঝামেলা। মহুয়ার রাগের ইচ্ছে করলো ছেলেটার চোখের সাথে সাথে হাত পা ভেঙে দিতে। ছেলেটা হেসে বলে উঠল, আচ্ছা, এই মহিলাটাকে নিয়ে যাচ্ছেন, আর কখনো যেন এই বাড়িতে না দেখি। আর আপনার সাথে খুব জলদি দেখা হবে। ছোঁয়া গেট থেকে বের হয়ে বলে উঠল, বাপ ব্যাটা সব গাঁজাখোর। তাকানো, কথা বলার স্টাইল দেখলেই না গা জ্বলে ওঠে। মিমকে দেখেই ওর আম্মু জড়িয়ে ধরলেন বুকের সাথে। মিমও মাকে দেখেই কান্না শুরু করলো, যেন কত বছর পর মা মেয়ের মুখ দেখছে। মেঘলা বলল খুব জলদি সব ঝামেলা শেষ হয়ে যাবে। মিমের ডিভোর্স করিয়ে কলেজে ভর্তি করিয়ে দিবে। এত জলদি উনি ছাড়বে না, এত সহজে নয়। এই বিষয়ে তোমার ভাবতে হবে না, তোমার পুরো জীবন সামনে পড়ে আছে। উঠে নিজের পায়ে দাঁড়াও, আমি সব ঠিক করে দিব। নিজে শক্ত হও। এই রাতটা থেকে পরের দিন সকালে নিজেদের শহরে চলে গেল ছোঁয়া। মেঘলা মিম আগের সব অন্যায়ের জন্য ক্ষমা চাইল মহুয়ার কাছে। দিন গিয়ে রাত নামছে, রাত গিয়ে দিন দেখতে দেখতে 15 দিন চলে গেল। সকাল থেকেই বাড়িতে সাজগোজ শুরু হলো। মহুয়া বেশ কয়েকবার মামিকে জিজ্ঞেস করলো, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? মামি শুধু কথা এড়িয়ে যাচ্ছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো শেষ। পুরো বিয়ে বাড়ির মতো করে বাড়ি সাজানো হলো। মহুয়া মোবাইলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। একদিনও আহনাফ কল বা মেসেজ দেয়নি। এই 15 দিন 15 বছরের মতো ছিল। মিম এসে মহুয়ার পাশে বসে বলে উঠল, আপু হাতটা দাও। মহুয়া হাতের বইটা রেখে মিমের দিকে তাকালো। দাও না। আমি কি না জানি কি হচ্ছে বাড়িতে মিম? তেমন কিছু না, আগামীকাল ভাই ভাবি আসবে। ভাবি বলল বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজাতে। এখন দাও তোমার হাতে মেহেন্দি দিয়ে দিই। মহুয়া নিষেধ করতে চাইল, কিন্তু মিমের মুখের দিকে তাকিয়ে নিষেধ করল না। চঞ্চল মেয়েটা কেমন গম্ভীর হয়ে গেছে। এই প্রথম কাছে এসে আবদার করেছে, কিভাবে নিষেধ করবে। মহুয়ার হাত বাড়িয়ে দিল। খুব সুন্দর করে মিম 2 হাত ভর্তি মেহেদি দিয়ে দিল। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আপু। বিনিময়ে মহুয়া মুচকি হাসলো। মেঘলা রাত 12টার বাড়িতে আসলো। বাড়ির দিকে তাকিয়ে অনেক অবাক হলো। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বুকে দেখেছে। কিছু লোক এসেছে, এতটা গুরুত্ব দেয়নি। এখন বাড়ি এভাবে এত সুন্দর করে সাজালো কে? মেঘলা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আশেপাশে চোখ বুলিয়ে বাড়িতে আসলো। বাসায় এসে কাউকে কিছু জিজ্ঞেস না করে নিজের রুমে গেল। রুমে গিয়ে আরো অবাক হলো, বিছানায় গোলাপ ছড়িয়ে আছে। মেঘলা বিছানার পাশে কিছু ফুলগুলো হাতে নিল। ফুলের নিচে খুব সুন্দর একটা চিরকুট খুলে দেখলো লেখা অপেক্ষা। সকাল সকাল দারোয়ানের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো মেঘলা। এলোমেলো চুলগুলো সামনে এনে পড়ে আছে। এলোমেলো চুলগুলো সামনে এসে পড়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে সাজ্জাদের।
সাজ্জাদের এমন অবস্থা দেখে অবাক হলো মেঘলা। দ্রুত ওর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সাজ্জাদ কেমন এক দৃষ্টিতে তাকিয়ে বলল মেঘলার শ্যামবর্ণ মুখটার দিকে। মেঘলা কিছু বলার আগেই সাজ্জাদ বলে উঠল, আপনি রাজি? আপনি রাজি মেঘলা? এখানে আপনাকে জোর করা হলে আমাকে বলুন, আমি সব কিছু ঠিক করে দেব। মেঘলা কিছু বুঝতে পারছে না সাজ্জাদ কিসের কথা বলছে। মেঘলা, আপনি কিসের কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সত্যি বুঝতে পারছেন না? মেঘলা মাথা নেড়ে না বুঝালো। বাসায় আসুন, বসে কথা বলি। আপনি তো বলেছিলেন 3 মাস পর ডিভোর্স, তাহলে আবার বিয়ে কেন? মানে আমি আপনাকে কখন বলেছি? আর কিসের কথা বলছেন? সাজ্জাদ বাড়ির দিকে তাকিয়ে হাসলো, তারপর মেঘলার দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে বাড়ির সাজগোজ দেখিয়ে বলল, তারপরও আমাকে বুঝিয়ে বলতে হবে মেঘলা, আপনি একজন সিআইডি হয়ে এতটুকু বুঝেন না? মেঘলা চুপ হয়ে গেল। মনের ভিতর উকি দিয়ে থাকা সব সন্দেহ প্রশ্ন কেমন সত্যি হয়ে যাচ্ছে। সাজ্জাদ 2 পা এগিয়ে এসে মেঘলার হাত ধরতে নিলে মেঘলা পিছিয়ে গেল। সাজ্জাদের বাসায় যান, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। আমার সুস্থ হওয়ার সব কিছু আপনার হাতে। আপনি আমার হয়ে যান মেঘলা, আমি সুস্থ হয়ে যাব। আমি আপনার বন্ধুর ভাইয়ের বউ, আপনার লজ্জা থাকা উচিত সাজ্জাদ। সাজ্জাদ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, এটা বিয়ে নয়, গেমস ছিল। আপনাকে আমি কখনো বলেছি গেম ছিল? কখনো বলেছি এই বিয়ে আমি মন থেকে মানি না? কখনো বলেছি অন্যের বইয়ের দিকে নজর দেওয়া পুরুষদের পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি মনে করি? বিয়ে যেভাবেই হোক, আমি কারো বউ। নিজের চোখ সংযত করুন। আমার চোখের সামনে দ্বিতীয়বার যেন আপনাকে কখনো না দেখি। সাজ্জাদ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। মেঘলা রেগে গেট শব্দ করে বন্ধ করে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। সাজ্জাদ গেটের বাইরে থেকে তাকিয়ে আছে সাজানো বাড়িটার দিকে। এই প্রথম কাউকে মনে ধরেছিল, ভালো লেগেছিল, আর তাকেই এভাবে হারাতে হচ্ছে। মেঘলা বাসায় এসে রায়হান সাহেবের সাথে রাগারাগি করে নিজের রুমে চলে গেল। সে বুঝতে পারছে না এখানে লুকোচুরি কেন খেলা হচ্ছে। সব রাগ গিয়ে জন্মালো শ্রাবণের উপরে। শুধু একবার সামনে পায় মেঘলা কি সেটা বুঝিয়ে দিবে। ছোঁয়া সোফায় বসে টিভি দেখছে আর চা খাচ্ছে। নির্জন এসেই ছোঁয়ার পাশে বসে পড়ল। ছোঁয়া নাকে হাত দিয়ে বলে উঠল, ছি, দূরে গিয়ে বস। কি গা থেকে কি বিশ্রী গন্ধ আসছে। নির্জন রেগে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এই গন্ধ শোনার জন্য কত মেয়ে পাগল জানিস? তুই জানবি কিভাবে? তুই তো মেয়েই না, মেয়েদের কাতারই পড়িস না। এটাকে গন্ধ নয় ঘ্রাণ বলে, আর মেয়েরা ছেলেদের এই ঘ্রাণই পাগল। ছোঁয়া হাঁ করে নির্জনের কথাগুলো শুনে হু হু করে হেসে উঠল। ভাই, উল্টাপাল্টা কি খেয়ে এসছিস বলতো? তোর পাশে বসে আমার বমি আসতেছে। নির্জন ইচ্ছে করে ছোঁয়ার গা ঘেঁষে বসলো। ছোঁয়া দূরে সরে যেতে চাইলে নির্জন ছোঁয়ার হাত ধরে টান দিয়ে নিজের উপর এনে ফেলল। ছোঁয়া চেঁচামেচি শুরু করলো ছেড়ে দিতে। ছোঁয়া চুপ হয়ে গেল, হৃৎপিণ্ড থমকে গেল। কেমন উদাসীন দৃষ্টিতে তাকালো নির্জনের দিকে। নির্জন ছোঁয়ার মুখের উপর ফু দিয়ে চুলগুলো উড়িয়ে দিল। সাথে সাথেই চোখ বন্ধ করে নিল ছোঁয়া। নির্জনটা দেখে মুচকে হাসলো। ধীরে ধীরে ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, বিশ্রী জ্ঞানে মাতাল মাতাল স্মেল আসে না রে ছোঁয়া? ছোঁয়া লজ্জায় নির্জনের থেকে দূরে সরে যেতে চাইলে নির্জন এক হাত ছোঁয়ার কোমরে, অন্য হাত ঘাড়ে। নির্জন ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তাকা আমার দিকে। ছোঁয়া লজ্জায় মাথা তুলতে পারছে না। একবার তাকা। ছোঁয়া রানী, আপনি তাকাবেন আপনার জাহাপনার দিকে? ছোঁয়া নির্জনের দিকে না তাকিয়ে বলে উঠল, আম্মু। সাথে সাথে নির্জন ওকে ছেড়ে দিল। ছোঁয়া ছাড়া পেয়ে সাথে সাথে দাঁড়িয়ে মুখ ভেঙচি কেটে বলে উঠল, আসছে আমার জাহাপনা হতে ভিতর ডিম। ছোঁয়া এটা চিটিং। ছোঁয়া সোফা থেকে বালিশটা নিয়ে ছুঁড়ে মারল নির্জনের দিকে। মহুয়া রেগে বসে আছে কি আজব।
মামিকে জিজ্ঞেস করলো বাড়িতে কি হচ্ছে। মামি হাসতে হাসতে উত্তর দিল মিমের বিয়ে। মানে কি, ডিভোর্স হয়নি একজনের সাথে, আবার বিয়ে? আর মিম আজও ভালো হলো না। বিয়ের কথায় নাচতে নাচতে কিভাবে রাজি হলো? এত কিছুর পরেও এই মেয়ের ভালো হবে না। দুপুরের দিকে পার্লার থেকে দুটো মেয়ে এসে হাজির হলো মহুয়ার রুমে। মহুয়া ভ্রু কুচকে তাকালো তাদের দিকে। তাদের পেছন পেছন এসে হাজির হলো মিম আরও দুজন ভাবি। এরা কারা? ভাবিদের সাথে পরিচয় হয়ে যাও। মহুয়া কথা বলল। ভাবিও ভীষণ মিশুক। তোমার জন্য আজ অনেক বড় সারপ্রাইজ আছে। মহুয়া একটু হাসলো, যদিও এখন মিমকে দেখতেই রাগ হচ্ছে, তাও জোরপূর্বক হাসলো। মহুয়া, দেখো তো সব কিছু পছন্দ হয় কি না। অবশ্য প্রিয় মানুষের আনা সব কিছুই পছন্দ, অপছন্দ জিনিসটাও পছন্দ হয়ে যায়। মানে? মিম চোখ ঘুরিয়ে ভাবিকে কিছু একটা ইশারা করতেই ভাবি চুপ হয়ে গেল। তারা জোর করে কেউ মহুয়াকে কিছু পড়াতে পারল না। মহুয়া উল্টো রেগে দরজা বন্ধ করে বসে আছে। কিসের সারপ্রাইজ? উল্টো মনে হচ্ছে মিমের নয়, বিয়েটা ওর। সময় গড়িয়ে যায়, রুম থেকে নিজের হইচই শুনতে পায়। তাহলে কি জামাই চলে এসেছে? একবার কি গিয়ে দেখা উচিত? সবকিছু ছেড়ে ধপ করে বিছানায় বসে মোবাইল হাতে নিল। আজকে আহনাফকে একটু বেশি মিস করছে। কিছু সময় পর দরজায় নক হতেই মহুয়া বিরক্তি দৃষ্টিতে দরজার দিকে তাকালো। উঠে গিয়ে দরজা খুলে দিতেই ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল। মেঘলা খুব সুন্দর করে সেজেছে। বিয়ের সাজগোজ নিয়ে কখনো শখ ছিল না মেঘলা, তারপরও আজ সে মন ভরে সেজে নিয়েছে। শ্রাবণ কি মনে করেছে সে মেঘলাকে চমকে দিবে? মোটেও না, আজ মেঘলা ওকে চমকে দিবে। নিশ্চয় মেঘলাকে দেখে শ্রাবণ ভাঙা মন নিয়ে বলবে, মেঘলা তুমি অন্য কারোর জন্য এত ভারী ভারী সাজে সেজেছ? নিশ্চয় ছ্যাঁকা খাওয়া লোকদের মতো বড় বড় টায়ের লোক দিবে। ভাবতেই হাসি পেল মেঘলার। নিচে হইচই শুনে রুম থেকে বাইরে হয়ে ছাদে গেল। পেছনে পেছনে পার্লারে মেয়েরাও গেল। ওরা নিশ্চয়ই ভাবছে কি অদ্ভুত মেয়ে, নিজের বিয়ের সাজ নিজেই সাজছে, তাহলে আমাদের বসিয়ে রাখছে কেন? মেঘলা পেছনের দিকে তাকিয়ে একটা মেয়ের হাতে মোবাইল দিয়ে বলল, ভিডিও করুন তো, এটাই আপনাদের কাজ। পার্লারে লোকদের ফটোগ্রাফার বানিয়ে দিল। আপু আমাকে দেন, আমার তো ছোট থেকেই ফটোগ্রাফার হওয়ার শখ ছিল। যদিও আপনার বিয়েতে অনেক ফটোগ্রাফার এসেছে, তবে সব নিচে আপনার কাছে কিছুই নেই। মেঘলা হেসে বলল, বিয়েটা শুধু ছেলে আর ছেলে পক্ষের হচ্ছে, তাই সব কিছু ওদের হাতে। এটা কেমন বিয়ে? এটাই তো মজার। আপনি দেখছি অনেক খুশি বিয়েতে। আরেকটা মেয়ে বলে উঠল, তাই নাকি? কেন আপু, আপনি এখনও নিজের জামাই দেখেননি? মেঘলা ঠোঁট উল্টে বলে উঠল, না। মহুয়ার সামনে আহনাফকে দেখেই খুশি হলো। অভিমানে মুখ ফিরিয়ে নিল। আপনি এখানে? আহনাফ এক হাতে কপাল স্লাইড করে বলে উঠল, রেডি হওনি কেন? আজ তো আপনার বিয়ে ছিল, এখানে কেন? আহনাফ হেসে বলে উঠল, বউ সাজছে না তাই বিয়ে ছেড়ে বউয়ের কাছে চলে আসতে হয়েছে। মানে বউ আমার সামনে দাঁড়িয়ে মানে করছে, তাও বর চিনছে না। মহুয়ার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। আহনাফ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আহনাফ মহুয়াকে বিছানায় বসিয়ে সবকিছু ওর সামনে রেখে বলল, 5 মিনিটে রেডি হও। মহুয়া রেগে আহনাফের দিকে তাকিয়ে বলল, আমি কিছু পরবো না। কেন? আপনারা সবাই আমাকে বোকা বানালেন। আমরা তো শুধু সারপ্রাইজ। থামুন প্লিজ। আপনার সারপ্রাইজ কারোর কাছে বিষের থেকেও বিষাক্ত ছিল। কতটা কষ্ট পেয়েছি জানেন? আহনাফ মহুয়ার সামনে বসে ওর গালে হাত রাখতেই মহুয়া ফুপিয়ে কেঁদে উঠল। সরি মিহু। মহুয়া আহনাফের হাত সরিয়ে অন্যদিকে তাকিয়ে কাঁদছে। যত শাস্তি দেওয়ার বাড়িতে গিয়ে দাও, তাও রেডি হয়ে নাও, সবাই বসে আছে তোমার অপেক্ষা করছে। মহুয়া সবার কথা ভেবে রেডি হতে শাড়ি হাতে নিল। মহুয়া রেডি হয়ে প্রথম আহনাফের সামনে আসলো। সাথে সাথে আহনাফের কথা বলতে ভুলে গেল। বুক পকেট থেকে হাত দিয়ে কিছু খুঁজলো।
তোমার ওই চোখ দেখে আমি সব ভুলে গেছি। আর তোমার জন্য বেলি ফুলের মালা কিনেছিলাম, নিয়ে আসতে ভুলে গেছি। আর তুমি এতই সুন্দরী, কি বলবো। হায় আল্লাহ, ছাড়ো সব, আমি পরের লাইন ভুলে গেছি। মহুয়া লজ্জায় মাথা নিচু করে নিল। নির্জন সেই ভাবসাপ নিয়ে মেয়েদের সাথে ফ্লার্ট করতে গেলেই ছোঁয়ার মাঝে গিয়ে গন্ডগোল করে দিচ্ছে। তোর সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, শুধু তোর মতো ফ্ল্যাট বাইরের হাত থেকে মেয়েদের রক্ষা করছে। নির্জন পাশ থেকে একটা ফুল এনে ছোঁয়ার কানে গুজে দিয়ে বলে উঠল, এখন তোকে রক্ষা করবে কে? গাল ফুলিয়ে বসে আছে লম্বা ঘমটা দিয়ে মেঘলা। দ্বিতীয় বাসর। দ্বিতীয় কিভাবে হয়? প্রথম বাসর তো হয়নি, শুধু বিয়ে হয়েছিল। সেখানে জামাই হাতটাও ধরেনি, সেখানে বাসর বলবে? বাসর শব্দটা অপমান করা হবে। মেঘলা মনে মনে এইসব ভাবছে আর শ্রাবণের অপেক্ষা করছে। কিছু সময় যেতেই খট করে রুমের দরজা খুলে কেউ প্রবেশ করলো। মেঘলা ঘুমটা টেনে সোজা সুন্দর হয়ে বসলো। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে রেগে গেল। রাগে শেরওয়ানির বোতাম একটা একটা করে খুলে বেলকুনিতে চলে গেল। কিছু সময় বেলকুনিতে কাটিয়ে রুমে উকি দিল। মেঘলা আঘের মতোই বসে আছে। শ্রাবণ রুমে এসে কণ্ঠ একটু মোটা করে বলে উঠল, ঘুমটা ওঠান। মেঘলা নিজের মেহেদি দেওয়া হাতটা বের করে ঘুমটা শক্ত করে ধরে বলে উঠল, আমি শুনেছি বর নিজে ভালোবেসে যতক্ষণ ঘুমটা না তোলে বউ ঘুমটা তুলতে নেই, এতে অমঙ্গল হয়। মেঘলার এমন স্বাভাবিক কণ্ঠ আর ভালোবাসার কথা শুনে শ্রাবণের রাগ সপ্তম আকাশে। নিজের বউ আজ অন্যের জন্য এভাবে সেজেগুজে বসে আছে, আবার কি সুন্দর করে ভালোবেসে ঘুমটা তুলতে বলছে। রাগে দুঃখে শ্রাবণ কিছু সময় ঘুমটা দেওয়া মেঘলার দিকে তাকিয়ে রইল। এভাবে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেল। কি পাষাণ বর আপনি। শ্রাবণ নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে ঘুমটা হাত দিতেই মেঘলা ইচ্ছে করে নিজের হাত শ্রাবণের হাতে স্পর্শ করালো। শ্রাবণ থমথমে মুখে একবার তাকিয়ে হাত সরিয়ে বলে উঠল, নিজে ঘুমটা তুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। মেঘলার মন খারাপ হলো। যেখানে নিজেই রাগ দেখানোর কথা সেখানে এই লোক কেন দেখাচ্ছে। মেঘলা ঘুমটা না তুলেই বসে পড়ল। আপনাকে সবসময় এক কথা বারবার কেন বলতে হয় মেঘলা? মেঘলার সাথে সাথে ঘুমটা তুলে অবাক হওয়ার মতো মুখ করে বলে উঠল, আরে আপনি? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন, অন্য কেউ আশা করেছিলেন? অবশ্যই। আজ আমার বিয়ে হয়েছে, বরকে আশা করেছি। আপনি এখানে কেন? আমার বর রাগ করবে। এখানে কেন এসেছেন? বের হন। শ্রাবণ রেগে বলে উঠল, মেঘলা, আপনার সাথে আমার ডিভোর্স হয়নি, এখনও আপনি অন্য কাউকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখছেন। আপনি তো আজকাল বস্তির মেয়েদের মতো আচরণ করছেন। আমি আপনার থেকে এমনটা আশা করিনি। তাহলে কি আশা করেছিলেন? শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি বিবাহিত হয়ে অন্য কাউকে বিয়ে করতে এভাবে সাজগোজ করছেন। এতদিন কি আমি আপনার মনে একটুও জায়গা পাইনি? মেঘলা মুচকি হেসে বলে উঠল, আপনিও তো বিবাহিত পুরুষ হয়ে বিয়ে করতে ঢ্যাং ঢ্যাং করে নাচছিলেন। নিজের বউকে বিয়ে করতে চেয়েছি, অন্য কাউকে নয়। আমিও নিজের জামাইকে বিয়ে করব বলে সেজেছি, অন্য কাউকে দেখাতে নয়। শ্রাবণ ভ্রু কুচকে তাকাতেই মেঘলা কোমরে হাত গুজে বলে উঠল, রাগ আমি দেখানোর কথা, অথচ আপনি দেখাচ্ছেন। এভাবে লুকে বিয়ে করার কোনো মানে খুঁজে পাচ্ছি না। সবাই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। মেঘলা রেগে বলে উঠল, এটা কেমন সারপ্রাইজ? আপনার বাড়িতে বিয়ে, আমার বাড়িতেও সাজগোজ চলছে, একই দিনে সব কিছু। ডিভোর্সও হয়নি, এত কিছুর পরেও কি আমি বোঝার বাকি রাখি? শ্রাবণ মাথা চুলকে বলে উঠল, তার মানে তুমি জানতে? তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে এই সাজগোজ দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মেঘলা হেসে উঠল। শ্রাবণ মেঘলার কাছে আসতে নিলে মেঘলা থামিয়ে দিল, দূরে থাকেন। এখানে। মেঘলা কিছু না বলে বিছানার উপরে গিয়ে সুন্দর করে ঘুমটা দিয়ে বসলো। শ্রাবণ ভ্রু কুচকে তাকিয়ে আছে। এবার ঘুমটা তুলেন। শ্রাবণ হেসে উঠল। বিছানায় বসে ঘুমটা তুলে
মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল। মাশা আল্লাহ। মেঘলা লজ্জায় মুখ নিচু করে রেখেছে। মহুয়া গাল ফুলিয়ে বসে আছে। আহনাব ঘুরে ঘুরে একটু পর পর মহুয়াকে দেখছে। সরি। মহুয়া চোখ বড় বড় করে রেগে তাকালো। এই জন্যই আমার বড় বড় চোখের মেয়েদের পছন্দ না। চোখ কাজল দিয়ে এভাবে তাকালে ডাইনি পিশাচদের মতো লাগে। মহুয়া আরো রেগে গেল। আহনাব মহুয়াকে রাগানোর জন্য বলে উঠল। দ্বিতীয় বাসরও মনে হচ্ছে সিঙ্গেল ঘুমাতে হবে। মহুয়া চুপচাপ উঠে যেতে নিলে আহনাব পেছন থেকে ডেকে উঠল। বউ সরি, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মহুয়া রেগে বলে উঠল। এটা কেমন সারপ্রাইজ আহনাব ভাইয়া? ভাইয়া? আমি তোমার ভাই হই? কি কপাল, বিয়ের রাতেও বউয়ের মুখে ভাইয়াটা শুনতে হয়। ভাইয়া মানে সাইয়া, আর সাইয়া মানে ভাইয়া। বাহ, কি লজিক। কানে ধরেন। এদিকে আসো। আমি কেন আসবো? তুমি তো বললে কানে ধরতে, দূরে থাকলে ধরবো কিভাবে? আমি আপনার কানের কথা বলেছি। আহনাব ছোট্ট বাচ্চাদের মতো কানে ধরল। আহনাফের দিকে তাকিয়ে সব রাগ নিমেষেই উড়ে গেল মহুয়ার। মহুয়াকে হাসতে দেখে আহনাফ হাঁপ ছেড়ে বাঁচল। আহনাফ ফ্রেশ হয়ে এসে বলল। মহুয়া ফ্রেশ হওয়ার জন্য উঠতেই আহনাফ ওর হাত ধরে বলে উঠল। চলো। কোথায়? তোমাকে বিক্রি করে দিব। মহুয়া থমথমে মুখে আহনাফের দিকে তাকালো। ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। চোখের সামনে ভেসে উঠল পলাশের মুখ, সেই পুরনো স্মৃতি। চোখে জল এসে ভিড় করল। চলো। মহুয়া নিজেকে সামলে আহনাফের দিকে তাকালো। আহনাফ মহুয়ার হাত ধরে রুমের বাহিরে নিয়ে গেল। মধ্যরাত হয়, বাহিরে সবাই ঘুম। ড্রয়িং রুম জুড়ে মেহমানের ছড়াছড়ি। কেউ সোফায় ঘুমিয়ে আছে। আহনাফ মহুয়াকে নিয়ে সাবধানে পা ফেলে বের হয়ে গেল। রাস্তার মাঝে গিয়ে দুজনে হাত ধরে হাঁটতে শুরু করলো। বাড়ি থেকে অনেক দূরে এসে আহনাফ মহুয়ার কানে ফুল গুজে দিল। মহুয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। মহুয়া তাকালো আহনাফের দিকে। আহনাফ পকেট থেকে একজোড়া পায়েল বের করে মহুয়ার পা নিজের পায়ের উপর রাখলো। যত্ন করে মহুয়ার পায়ে পায়েল পরিয়ে মুগ্ধ চোখে মহুয়ার দিকে তাকালো। মহুয়ার চোখ জলে ভরে উঠল। পা সরিয়ে আহনাফের সামনে নিজেও রাস্তায় বসলো। আহনাফের দিকে তাকিয়ে বলল। আমার দেখা সেরা সুন্দর পুরুষ আমার সামনে বসা পুরুষটি। আহনাফ মহুয়ার কথা শুনে হেসে বলে উঠল। আজ এই রাতের চাঁদও হিংসে করবে আমার সামনের চাঁদটাকে দেখে। চাঁদের শরীরে কলঙ্ক থাকলেও আমার চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। মহুয়া হাসলো আহনাফের কথা শুনে। এই পুরুষ কি জানে ওর সেই অন্ধকার অতীত সম্পর্কে? না, সে কিছু জানে না। জানলে আজ এমন কথা বলতো না। চাঁদের থেকেও যে বড় কলঙ্ক ওর জীবনে লেগে গেছে। আহনাফ, আমি আপনাকে আজ কিছু বলতে চাই। আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে বলল। বলো। আমার অতীত বলতে চাই। আজ নয় মহুয়া, অন্য একদিন দুঃখ বিলাস করব। কিন্তু মহুয়া আর কিছু বলার আগেই আহনাফ মহুয়ার ঠোঁটে হাত রেখে চুপ করিয়ে দিল। আজ সুখের রাতে আমরা সুখ বিলাস করি। মহুয়া হেসে অন্যদিকে তাকালো। মহুয়া কিছু একটা মনে করার মতো আহনাফের দিকে তাকিয়ে বলে উঠল। এই, আপনি আমাকে প্রপোজ করলেন না? তুমি আমার প্রেমিকা নাও যে প্রপোজ করতে হবে। মহুয়া মুখ ভার করে বলে উঠল। আমি তোর প্রেমিকা নই। আহনাফ মহুয়াকে নিজের পাশে বসিয়ে বলে উঠল। আপনি আমার বউ। মহুয়া দূর সরে গিয়ে বলে উঠল। কাল থেকে আমি আপনার প্রেমিকা। আগে পটাতে হবে, তারপর প্রপোজ, তারপর কাছে আসা। দ্বিতীয় বিয়ে করেও সিঙ্গেল জীবন। মহুয়া হাসছে। আহনাফ মুগ্ধ হয়ে সেই হাসি দেখছে। এই মেয়েটাও শুধু ওর ভাবতেই জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে। আজ থেকে সে পরিপূর্ণ। ছোঁয়া আশেপাশে তাকিয়ে হাত বাড়াতেই খপ করে ওর হাত ধরে ফেলল কেউ। ভয়ে কেঁপে উঠল বুক। ধীরে ধীরে চোখ তুলে পাশে তাকাতেই নির্জনকে দেখে ভয়ে বলে উঠল। হ্যাঁ ছাড়ো। তুই এখানে এত রাতের দরজার সামনে কি করিস? আমি তো এখান দিয়ে ছাদে যাচ্ছিলাম। তাই নাকি?
তাহলে দরজা নক করতে যাচ্ছিলি কেন? এমনি সর সামনে থেকে। আজ তাদের দ্বিতীয় বাসর রাত, আপাতত ডিস্টার্ব না করে গিয়ে ঘুমা। ছোঁয়া মুখ ভেঙচি কেটে বলে উঠল। আসছে আমার সাধু। ছোঁয়া হেলতে দুলতে ছাদে চলে গেল। ছোঁয়ার পিছু পিছু নির্জনও ছাদে গেল। চুপচাপ পাশাপাশি বসে রইল দুজন। রাত প্রায় শেষ। আজান দিবে। ছোঁয়া ছাদ থেকে নেমে যেতে নিলে পেছন থেকে নির্জন বলে উঠল, সোহা আমাকে বিয়ে করবে? ছোঁয়ার পা থেমে গেল। অবিশ্বাস্য চোখে নির্জনের দিকে তাকিয়ে ছোঁয়া, কি বললে? আমাকে বিয়ে করবে? আমি ফাজলামার মোডে নেই নির্জন। আমি মোটো ফাজলামো করছি না, সিরিয়াস। ছোঁয়া কি বলবে, কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এভাবে তাকিয়ে থাকার মতো কি বললাম? নিজেকে জিজ্ঞেস করো। ছোঁয়া চলে যেতে নিলে নির্জন পেছন ফিরে আকাশের দিকে তাকালো। সে জানে ছোঁয়া ওকে পছন্দ করে না। সে আজও ব্যর্থ হলো ভালোবাসা বোঝাতে। কেন সে ছোঁয়ার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না? পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে তাকিয়ে দেখলো ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়া রেগে নির্জনের দিকে তাকিয়ে বলে উঠল, ডায়েরিতে তো ভালোই সব লেখা যায়, সামনে আসলেই মুখ বন্ধ। নির্জন অবাক হয়ে বলল, ডায়েরি তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়। সেই ছোট্ট থেকে ভালোবাসিস, কিন্তু এখনো বলার মতো সাহস হয়নি। তোকে কে পুলিশ হতে বলেছে? গাধার সাথে ঘাস কাট গিয়ে যা। তোর মতো পেতনিকে ভালোবাসে কে? সর যা। আমি পেতনি? তাহলে তুই কি? তুই তো পেতনির জামাই। যাক, নিজের মুখে স্বীকার করলে তুই পেতনি। ছোঁয়া রেগে তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। নির্জন হেসে আবার বলল, সোহা আমাকে বিয়ে করবে? ছোঁয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো গাধা না আমি জীবনেও দেখিনি। এমন গাধার মতো বিয়ের প্রস্তাব দেয় কে? নির্জন ঠাস করে নিচে পড়ে গেল। ছোঁয়া চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগেই নির্জন বলে উঠল, ঠিক এভাবে আজ থেকে 15 বছর আগে আপনার প্রেমে পড়েছিলাম সোহারানী। সোহারানী, আপনি কি আমার রাজ্যের রানী হবেন? আমার কিউট কিউট বাচ্চার আম্মু হবেন? আমার জলদি বাড়িতে আসার কারণ হবেন? আমার অর্ধাঙ্গিনী হবেন?